শেখ হাসিনার পতনে বাংলাদেশে উৎসব দেখা দিলেও এই ঘটনা প্রতিবেশী ভারতের জন্য কূটনৈতিক সংকট তৈরি করেছে। শনিবার বার্তা সংস্থা এএফপির বিশ্লেষণে বলা হয়েছে এসব তথ্য। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি ভারতের জন্য গলার কাটা হয়ে উঠছেন? তিনি কি তার বন্ধু মোদী সরকারের বড় মাথা ব্যথার কারণ? শেখ হাসিনাকে নিয়ে ভারত সরকার কি বড় ধরনের বিপদে পড়তে যাচ্ছে? ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গেল সোমবার ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জরুরি ভিত্তিতে অল্প সময়ের জন্য অবস্থানের কথা বলে দেশটিতে গেলেও এখনো সেখানে অবস্থান করছেন তিনি। চূড়ান্ত গন্তব্যের নিশ্চয়তা এখনো পাননি সদ্য ক্ষমতা হারানো সাবেক প্রধানমন্ত্রী। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি উঠল বাংলাদেশে। সরকারি চাকরিতে কোটা সংরক্ষণের প্রতিবাদ, পরে বৈষম্য বিরোধী আন্দোলনের জেরে বাংলাদেশে পতন হচ্ছে শেখ হাসিনা সরকারের। সোমবার সন্ধ্যায় এক অভূতপূর্ব পরিস্থিতিতে শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশ এয়ারফোর্সের একটি সামরিক বিমান দিল্লির উপকণ্ঠে অবতরণ করার পর যে সংকট সৃষ্টি হয়েছে তার জন্য দিল্লি একেবারেই প্রস্তুত ছিল না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু পদত্যাগ করেন, পদত্যাগের একটা চিঠি নেই, তিনি রাষ্ট্রপতিকে জানান নেই, এরকম কোনো সুযোগ ওনাকে দেওয়া হয়। তার মানে শেখ হাসিনা কিন্তু এখনো দেশের প্রধানমন্ত্রী, নির্বাচিত প্রধানমন্ত্রী। এই মুহূর্তে ভারত বাংলাদেশ সীমান্তের যা পরিস্থিতি, প্রচুর মানুষজন সেখানে জড়ো হচ্ছেন, তারা বাংলাদেশ থেকে ভারতে আসতে চাইছেন, তাদের আর্তনাদ শোনা যাচ্ছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারত সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে একটি কমিটি তৈরি করা হয়েছে হাই লেভেলের, যে কমিটির কাজই হবে ভারত বাংলাদেশ সীমান্তের উপর এই মুহূর্তে নজর রাখা, বাংলাদেশের কর্তৃপক্ষের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রাখা এবং বাংলাদেশে যে ভারতীয়রা বর্তমানে রয়েছেন বা সংখ্যালঘু মানুষজন যারা রয়েছেন তাদের নিরাপত্তা এবং সুরক্ষা নিশ্চিত করা। ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে, আমরা অবশ্যই তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে গণহত্যার দায়ে বিচারের দায়ে দণ্ডিত করব। আওয়ামী লীগ নেতা শামীম ওসমানকে যুক্তরাষ্ট্রে হেনস্থা করার এইমাত্র পাওয়া গরম খবর, শেখ হাসিনার পতনে সংকটে ভারত, হাসিনার ক্ষমতাচ্যুতিতে শঙ্কা ও কূটনৈতিক দ্বিধাদ্বন্দ্বে ভারত। এপির বিশ্লেষণ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার পতনে প্রতিবেশী ভারতে কূটনৈতিক সংকট তৈরি হয়েছে। প্রতিদ্বন্দ্বী চীনকে মোকাবেলা করতে এবং ইসলাম ঘেঁষা বিকল্পকে রোধ করতে শেখ হাসিনাকে সমর্থন করেছিল নয়াদিল্লি। বাংলাদেশিদের দৃষ্টিকোণ থেকে ভারত কয়েক বছর ধরে ভুল পথে রয়েছে। এবার কি হাসিনাকে আশ্রয় দেয় বড় বিপদে পড়বে মোদী সরকার? কবে ভারত ছাড়বে হাসিনা? হাসিনাকে নিয়ে কিভাবে সংকটে আছে ভারত? এ নিয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন। আজকের খবরগুলো খুবই গুরুত্বপূর্ণ। এদিকে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করা হবে। রয়টার্সকে নাহিদ ইসলাম। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের মুখে দেশ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার কথা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া নাহিদ ইসলাম। এদিকে পালিয়েও শেষ রক্ষা হলো না। যুক্তরাষ্ট্রের শামীম ওসমানকে দেখা মাত্রই মারতে ছুটে গেলেন প্রবাসীরা। পালিয়েও কিভাবে বিপদে আছেন শামীম ওসমান? এ নিয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন। আজকের ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। শেখ হাসিনার পতনে বাংলাদেশে উৎসব দেখা দিলেও এই ঘটনা প্রতিবেশী ভারতের জন্য কূটনৈতিক সংকট তৈরি করেছে। শনিবার বার্তা সংস্থা এএফপির বিশ্লেষণে বলা হয়েছে এসব তথ্য। সংবাদ মাধ্যমটি জানায়, প্রতিদ্বন্দ্বী চীনকে মোকাবেলা করতে এবং ইসলাম ঘেঁষা বিকল্পকে রোধ করতে শেখ হাসিনার সমর্থন করেছিল ভারত। এই বিষয়ে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের বিশ্লেষক থমাস কিন বলেন, ভারত সরকার বাংলাদেশে একেবারেই কোনো পরিবর্তন দেখতে চায়নি এবং বছরের পর বছর ধরে এটা পরিষ্কার করেছিল হাসিনা ও আওয়ামী লীগের কোনো বিকল্প দেখছে না তারা। তবে বন্ধুত্বের বার্তা দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূস। তিনি বলেছিলেন, ভারত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে সমর্থন করার ফলে বাংলাদেশি জনগণের শত্রুতা অর্জন করেছে। তবে এ ধরনের তিক্ততা সরানোর সুযোগ থাকবে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি ভারতের জন্য গলার কাটা হয়ে উঠছেন? তিনি কি তার বন্ধু মোদী সরকারের বড় মাথা ব্যথার কারণ? শেখ হাসিনাকে নিয়ে ভারত সরকার কি বড় ধরনের বিপদে পড়তে যাচ্ছে? এমন সব প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে ভারত আর বাংলাদেশের সবখানে। গেল 5 আগস্ট ছাত্র জনতার ব্যাপক আন্দোলন বিক্ষোভের মুখে সাময়িক আশ্রয়ের জন্য বাংলাদেশ থেকে দিল্লিতে যান শেখ হাসিনা। কথা ছিল সেখানে থেকে কোনো দেশের রাজনৈতিক আশ্রয় নেবেন সাবেক এই প্রধানমন্ত্রী। কিন্তু 5 দিন পেরিয়ে গেলেও এখনো বিশ্বের কোনো দেশ তাকে রাজনৈতিক আশ্রয় দিতে রাজি হয়নি। এমনকি শেখ হাসিনার আশ্রয়ের খোঁজে মরিয়া ভারত বিভিন্ন দেশের সাথে, বিশেষ করে যুক্তরাজ্যের সাথে যোগাযোগ দেন দরবার করলেও তাতেও কাজ হয়নি। ভিসা নীতির কারণ দেখিয়ে শেখ হাসিনাকে আশ্রয় দেয়নি যুক্তরাজ্য। এমন অবস্থায় সংযুক্ত আরব আমিরাত ও ইউরোপের দেশগুলোর দিকে নজর এখন শেখ হাসিনার। এখন প্রশ্ন উঠেছে,
ভারত কেন এখনো শেখ হাসিনাকে দীর্ঘ সময়ের জন্য রাজনৈতিক আশ্রয় দিতে পারছে না? উত্তরে এই অঞ্চলের বিশ্লেষক ও ভারতের গণমাধ্যমগুলো বলছে, শরণার্থী বা আশ্রয় প্রার্থীর ব্যাপারে ভারতের কোনো সুস্পষ্ট আইন নেই, ফলে তিনি আশ্রয় নিতে পারেননি, কেবল ভিসা নিয়েই ভারতে আছেন। তাহলে কতদিন তাকে নিজ দেশে থাকতে দিবে ভারত? বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রীকে নিয়ে ভারতের সমস্যা মূলত কূটনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে। সুসম্পর্কের কারণে শেখ হাসিনাকে আপাতত আশ্রয় দিলেও দীর্ঘ সময়ের জন্য তা সত্যিই কঠিন হবে মোদী সরকারের জন্য। কেননা তাহলে প্রতিবেশী বাংলাদেশের সাথে সম্পর্কের বড় অবনতি হবে ভারতের। আর তেমনটা হলে এই অঞ্চলে ভারতের আধিপত্য কমবে, বাড়বে চীন ও পাকিস্তানের আধিপত্য। এরই মধ্যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে সম্পর্ক উন্নয়নের ঘোষণা দিয়েছে পাকিস্তান ও চীন। বাংলাদেশের সাথে বাণিজ্য সম্পর্কও বাড়ানোর ইঙ্গিত দিয়েছে তারা। সেক্ষেত্রে বাংলাদেশের সাথে কূটনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক অবনতির পাশাপাশি বাণিজ্যের ক্ষেত্রে পিছিয়ে পড়বে ভারত। গেল এক দশকে ভারতের সাথে সীমান্ত সমস্যা নিষ্পত্তির জন্য স্থল সীমা চুক্তি হয়েছে। দ্বিপাক্ষিক বাণিজ্যকে প্রায় 13 বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করা হয়েছে। চালু হয়েছে ভারতের সাথে বাংলাদেশের রেল ও সড়ক সংযোগ প্রকল্প। আর এসব ভেস্তে গেলে বড় অর্থনৈতিক ক্ষতির মুখে পড়বে ভারত সরকার। সব মিলে ধীরে ধীরে ভারতের গলার কাটা হয়ে উঠছেন শেখ হাসিনা। শেষ পর্যন্ত কোথায় কবে আশ্রয় পাবেন বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রী? কি ঘটবে তার ভাগ্যে তা একমাত্র সময়ই বলতে পারবে। বাংলাদেশ রাষ্ট্রের জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা আপাতত এখন দেশহীন এক নেত্রী। ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে, আমরা অবশ্যই তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে গণহত্যার দায়ে বিচারের দায়ে দণ্ডিত করব। এটা শতকোটি মানুষের দাবি যে শেখ হাসিনাকে বাংলাদেশে এনে তাকে চূড়ান্ত পর্যায়ে ফাঁসি দেওয়া হোক। এটা আপনারও দাবি কিনা? এখানে যে ব্যক্তি দাবি করতেছেন ইনি সাধারণ কোনো মানুষ না। তিনি হয়তো সপ্তাহখানিক আগে সাধারণ মানুষ ছিলেন, তাকে ডিবিতে নিয়ে তাকে গণহারে পিটিয়েছে, কিন্তু সেই ডিবিকে এখন তিনি কমান্ড দিতে পারেন। তো তিনি দাবি করতেছেন যে শেখ হাসিনাকে বাংলাদেশে এনে তাকে গণহত্যার জন্য তাকে দণ্ডিত করা হবে, আর গণহত্যার জন্য সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। তার মানে হাসিনাকে শুধুমাত্র ফাঁসি দিলেই হবে না, ফাঁসি দিলে তো তিনি শেষ, কিন্তু তাকে চূড়ান্ত পর্যায়ে শাস্তি হচ্ছে কি, তাকে প্রথম একখান হাত কাটা উচিত, তারপর তার একখান পাও কাটা উচিত, তারপর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কেটে কেটে টুকরো টুকরো করে কুকুরকে যদি খাওয়ানো হয়, তাহলে যে শেখ হাসিনার উপযুক্ত বিচারটা হবে। আর নাহিদ ইসলাম তিনি সেটাই বললেন, তিনি কিন্তু ফাঁসির কথা বলে না, যে তিনি সর্বোচ্চ শাস্তি তাকে দেওয়া হবে। এইটা আরো কি বলছেন? আমরা ছাত্রদের নেতৃত্বে এই অভ্যুত্থান ঘটেছে, স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন ছাত্ররা ঘটিয়ে, যেই ছাত্ররা এবং সাথে নাগরিকদের সাথে নিয়ে যেই ছাত্র নাগরিক অভ্যুত্থান ঘটাতে পারে, সেই ছাত্র নাগরিক রাষ্ট্র গঠনও করতে পারে। এটা খুব বাস্তব এবং সুন্দর কথা। তো যেহেতু তারা উদীয়মান কিছু তরুণ, সুতরাং তারা চাইলে এই দেশের অবকাঠামো আবার সুন্দর করে গঠন করতে পারে। যেই সমস্ত জিনিসগুলো শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকার জন্য ব্যবহার করতো, সেই সমস্ত জিনিসগুলো পরিবর্তন করার জন্য ইতিমধ্যেই তারা পদক্ষেপ নিচ্ছে। তবে শেখ হাসিনাকে এবং আমরা যেই কমিটমেন্ট করেছি এবং আমাদের যে শত শত ভাই বোনেরা শহীদ হয়েছে, তাদের প্রতি যে আমাদের শ্রদ্ধা এবং প্রতিশ্রুতি, তার বাস্তবায়ন করা এবং একটি সুন্দর বাংলাদেশ, একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করাই আমাদের প্রধান এবং প্রথম লক্ষ্য হবে। এবং আমরা যেটা বলেছিলাম, যারা এই গণহত্যাকারীদের সাথে জড়িত রয়েছে, শুধু শেখ হাসিনা একা না, এর সাথে যারা জড়িত রয়েছে তাদের বিচার করা। ঠিক। এবং আমরা দেখেছি যে স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে, আমরা অবশ্যই তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে গণহত্যার দায়ে বিচারের দায়ে দণ্ডিত করব। এটা হচ্ছে নাহিদ ইসলামের কথা। কিন্তু কিছু মানুষ আছে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে চায়। আওয়ামী লীগের এখনো কিছু মানুষ আছে যারা শেখ হাসিনাকে ফিরিয়ে এনে আবার ক্ষমতায় বসাতে চায়। এত বেশি কথা বলছো না, তোমার চাটা আমি খাবো।
শেখ হাসিনাকে নিয়ে কূটনৈতিক সংকটে ভারত, এপির বিশ্লেষণ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার পতনে প্রতিবেশী ভারতে কূটনৈতিক সংকট তৈরি হয়েছে। প্রতিদ্বন্দ্বী চীনকে মোকাবেলা করতে এবং ইসলাম ঘেঁষা বিকল্পকে রোধ করতে শেখ হাসিনাকে সমর্থন করেছিল নয়াদিল্লি। শনিবার বার্তা সংস্থা এপির বিশ্লেষণে এসব কথা বলা হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা গ্রহণের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, নয়াদিল্লি ঢাকার সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। চীন ও ঢাকার নতুন কর্তৃপক্ষকে স্বাগত জানাতে তৎপর ছিল এবং বলেছে বেইজিং সম্পর্কের উন্নয়নে গুরুত্ব দেয়। তবে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের বিশ্লেষক থমাস কিন বলেছেন, বাংলাদেশিদের দৃষ্টিকোণ থেকে ভারত কয়েক বছর ধরে ভুল পথে রয়েছে। ভারত সরকার ঢাকায় একেবারেই কোনো পরিবর্তন দেখতে চায়নি এবং বছরের পর বছর ধরে এটা পরিষ্কার করে দিয়েছিল তারা হাসিনা ও আওয়ামী লীগের কোনো বিকল্প দেখছে না। শেখ হাসিনা বেইজিং এর সঙ্গে দৃঢ় সম্পর্ক বজায় রেখে নয়াদিল্লির সমর্থন পেয়েছেন এবং উভয় দেশের সঙ্গে সূক্ষ্ম ভারসাম্য রক্ষা করেছেন। বাংলাদেশের বিএনপি সহ বিরোধী দলগুলোকে সাধারণ হুমকি হিসেবে দেখেছিল নয়াদিল্লি। এই সুযোগে শেখ হাসিনা তার প্রতিদ্বন্দ্বীদের নির্মমভাবে দমন করেছেন। ওয়াশিংটন ভিত্তিক উইলসন সেন্টারের দক্ষিণ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুলেগম্যান বলেছেন, নয়াদিল্লি মনে করে শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিকল্প শক্তি ভারতীয় স্বার্থের জন্য ক্ষতিকর হতে পারে। নয়াদিল্লির দৃষ্টিতে বিএনপি এবং তার মিত্ররা বিপজ্জনক ইসলামী শক্তি যা ভারতীয় স্বার্থকে ক্ষতিগ্রস্ত করতে পারে। শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন, এটা নয়াদিল্লি ও ঢাকার মধ্যে সম্পর্কের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে। ভারতীয় গণমাধ্যম বলছে, বাংলাদেশ নিয়ে নয়াদিল্লি এখন প্রবল কূটনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। ইন্ডিয়ান এক্সপ্রেস সংবাদপত্র সতর্ক করে দিয়েছে, নয়াদিল্লিকে অবশ্যই ক্ষয়ক্ষতি সীমিত করতে সক্রিয়ভাবে কাজ করতে হবে এবং সম্পর্কের উচ্চ অংশীদারি নিশ্চিত করতে হবে। এতে কিছু স্বল্পমেয়াদী বিপত্তি দেখা দিতে পারে। তবে বাংলাদেশের নতুন নেতা ডক্টর ইউনূস বন্ধুত্বের বার্তা দিয়েছেন। শপথ নেওয়ার আগে ইকোনমিক্স ম্যাগাজিনে তিনি লিখেছেন, যদিও কিছু দেশ যেমন ভারত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে সমর্থন করেছে এবং এর ফলে বাংলাদেশি জনগণের শত্রুতা অর্জন করেছে, তবে এই ধরনের তিক্ততা সরানোর অনেক সুযোগ থাকবে। এদিকে বিবিসি বাংলার শুভজিৎ ঘোষ লিখেছেন, 5 আগস্ট বিকেলে ঢাকায় ভারতের সাবেক এক হাই কমিশনারের কাছে তিনি জানতে চেয়েছিলেন শেখ হাসিনা ঢাকা ছাড়ার বিষয়ে তিনি জানেন কিনা। ওই কূটনৈতিক জবাব দেন, তিনি যেখানে খুশি যান, ভারতের না এলেই হলো। দিল্লির থিঙ্ক ট্যাঙ্ক আইডিএস এর সিনিয়র ফেলো স্মৃতি পট্টনায়কও বলেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি শেখ হাসিনা যদি ভারতের রাজনৈতিক আশ্রয় চান তাহলেও উচিত হবে না সেটা মঞ্জুর করা। তার যুক্তি, বাংলাদেশে সম্প্রতি সরকারের বিরুদ্ধে যে তীব্র আন্দোলন হয়েছে তাতে ভারত বিরোধিতাও যুক্ত ছিল, ফলে শেখ হাসিনাকে আশ্রয় দিলে বাংলাদেশের মানুষের কাছে ভুল বার্তা যাবে। এদিকে হাসিনা দেশে ফিরে না আসলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি উপদেষ্টা নাহিদের। প্রবল গণ আন্দোলনে 15.5 বছরের বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন। সোমবার দুপুর 2:30টার দিকে দেশ ছাড়েন তিনি। সাবেক প্রধানমন্ত্রীকে বিচারে মুখোমুখি করার দাবি জানিয়েছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় উপদেষ্টা ও ছাত্রনেতা নাহিদ ইসলাম। রয়টার্সকে দেখ সাক্ষাৎকারে নাহিদ বলেন, তিনি কেন দেশ থেকে পালালেন তা জানতে আমরা আগ্রহী। তার নেতৃত্বাধীন সরকারের সময় যত হত্যা হয়েছে সেসবের বিচার আমরা দেখতে চাই। আমাদের সাম্প্রতিক বিপ্লবের অন্যতম গুরুত্বপূর্ণ দাবি এটি। যদি তিনি বাংলাদেশে ফিরে না আসেন সেক্ষেত্রে আমরা কঠোর কর্মসূচি নেব। নাহিদ আরো বলেন, আমরা তাকে গ্রেপ্তার দেখতে চাই। নিয়মিত আদালত কিংবা বিশেষ ট্রাইব্যুনালে তার বিচার চলছে এমনটা আমরা দেখতে চাই। এই ইস্যুতে আমাদের আলোচনা চলছে। বর্তমানে অন্তর্বর্তী সরকারের মেয়াদ কতদিন হবে সে সম্পর্কে নাহিদ বলেন, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা এবং সংবিধানের সংস্কার প্রয়োজন, তাই পরবর্তী নির্বাচন কবে হবে তা এখনই নিশ্চিত করে বলার উপায় নেই। গত জুন মাসের শেষ দিকে হাইকোর্টের সিদ্ধান্তে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা পুনর্বহালের পর জুলাইয়ের শুরু থেকে তা বাতিলের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। 14 জুলাইয়ের পর থেকে আন্দোলন তীব্র হতে থাকে এবং শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন দেশের জনতা। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের যে আন্দোলন শুরু হয়েছিল তা সরকার পতনের আন্দোলনে রূপান্তরিত হওয়ার পর দেশজুড়ে সংঘাত আর 3 শতাধিক মানুষের মৃত্যুর মধ্যে শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়তে হয়।